বাংলাদেশ ভারত যুদ্ধের আশঙ্কা, বাস্তবতা, ভয় আর সামরিক সমীকরণের অজানা হিসাব। একসময় কাগজে কলমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে এসেও দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রশ্ন থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বদলেছে, অর্থনীতি বড় হয়েছে, সামরিক সক্ষমতা বেড়েছে, কিন্তু একটি অভিযোগ বারবার ফিরে এসেছে: বাংলাদেশ আজও পুরোপুরি ভারতীয় আধিপত্যের বলয় থেকে বের হতে পারেনি। এই অভিযোগ শুধু রাজনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ নয়, এটি এখন সাধারণ মানুষের কথাবার্তায়, সামাজিক মাধ্যমে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণেও জায়গা করে নিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই জটিল। বন্ধুত্বের কথা বলা হলেও বাস্তবতায় অনেকেই মনে করেন ভারত বাংলাদেশকে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি প্রভাবাধীন ভূখণ্ড হিসেবেই দেখে এসেছে। সময় যত গড়াচ্ছে এই অনুভূতি ততই গভীর হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে এই বিতর্ককে উস্কে দিয়েছেন। তিনি প্রকাশ্যে দাবি করেন মাত্র কয়েকটি ড্রোন বা দুটি রাফেল বিমান ব্যবহার করলেই বাংলাদেশ দখল করা সম্ভব। আর এই বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং একটি স্বাধীন দেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্যের পর ভারতের কিছু গণমাধ্যমে নিয়মিতভাবে এমন খবর প্রচার হতে থাকে, যেখানে কখনো বলা হয় রংপুর দখল করা হচ্ছে, কখনো চট্টগ্রাম, আবার কখনো পুরো বাংলাদেশকে কয়েকদিনের মধ্যেই মানচিত্র থেকে মুছে ফেলার কল্পচিত্র আঁকা হয়। এসব সংবাদ বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন ভারত বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্যই করে না। ফলে দিন যত যাচ্ছে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার জায়গা সংকুচিত হচ্ছে, বাড়ছে বিরক্তি ও বিদ্বেষ। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার সামনে আসছে: ভারত যদি সত্যি বাংলাদেশে সামরিক আগ্রাসন চালায় তাহলে কি হবে? পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসেবে পরিচিত ভারতের সামনে কি বাংলাদেশ দাঁড়াতে পারবে, নাকি বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্যে পরিণত হবে, নাকি উল্টোভাবে এই যুদ্ধ ভারতের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবেগ নয়, বাস্তবতা, সামরিক হিসাব বিশ্লেষণ করা জরুরি। ভারতীয় সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় ১৩ লাখ, যা চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী হিসেবে পরিচিত। তবে এই বিশাল সংখ্যাটাই পুরো সত্য নয়। ভারতের এই সেনাবাহিনীর একটি বড় অংশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ব্যস্ত। কাশ্মীর অঞ্চল, মধ্য ভারতের বিদ্রোহপ্রবণ এলাকা এবং পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে বিপুল সেনা মোতায়েন রাখতে হয় ভারতকে। এসব অঞ্চলে সেনা না রাখলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমন আশঙ্কা থেকেই এই মোতায়েন। এর পাশাপাশি ভারতের সবচেয়ে বড় সামরিক মাথা ব্যথা দুটি সীমান্ত, চীন ও পাকিস্তান। পাকিস্তান সীমান্তে ভারতের কমপক্ষে ৮ লাখ সেনা স্থায়ীভাবে মোতায়েন রাখতে হয়। অন্যদিকে চীনের সঙ্গে দীর্ঘ সীমান্তে প্রায় ৩ লাখ সেনা সবসময় প্রস্তুত অবস্থায় রাখা বাধ্যতামূলক। ফলে হিসাব করলে দেখা যায় ভারতের মোট ১৩ লাখ সেনার মধ্যে প্রায় ১১ লক্ষই এই দুই ফ্রন্টে ব্যস্ত। বাস্তবে হাতে থাকে মাত্র ২ লাখ সেনা। এই বাস্তবতায় যদি ভারত বাংলাদেশে আক্রমণের সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন আসে, এই ২ লাখ সেনা দিয়েই কি বাংলাদেশকে দখল করা সম্ভব? সামরিক বিশ্লেষকদের মতে কোনো দেশকে দখল করতে গেলে প্রতিপক্ষের শক্তির অন্তত ৩ গুণ সেনা প্রয়োজন হয়। শুধু আকাশপথে হামলা চালিয়ে স্থায়ী দখল করা সম্ভব নয়। ভূমিতে সেনা নামাতে হয়, এলাকা নিয়ন্ত্রণে রাখতে হয়। সেই জায়গায় ২ লাখ সেনা নিয়ে বাংলাদেশ দখলের চিন্তা ভারতের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের সামরিক শক্তির সংখ্যাগত দিক তুলনামূলকভাবে কম হলেও কৌশলগত বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১,৬০,০০০, কিন্তু যুদ্ধের সময় শুধু সেনাবাহিনীই নয়, নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী যুক্ত হয়। পাশাপাশি যুদ্ধকালীন রিজার্ভ শক্তিও সক্রিয় করা হয়। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সমীকরণ। যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে, তাহলে চীন ও পাকিস্তান যে নীরব থাকবে না, সে বিষয়ে অধিকাংশ বিশ্লেষকই একমত। বাংলাদেশের ওপর চাপ তৈরি হলে এই দুই দেশ বিপুল পরিমাণ অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিতে পারে, যা পরিস্থিতিকে ভারতের জন্য আরও জটিল করে তুলবে। ভারতের বিমান বাহিনী শক্তিশালী হলেও লজিস্টিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির কাছে মাত্র কয়েকটি হেভিওয়েট ও সীমিত সংখ্যক মিডিয়াম ট্রান্সপোর্ট বিমান রয়েছে, যা দীর্ঘমেয়াদী বড় আকারের সামরিক অভিযানের জন্য পর্যাপ্ত নয়। বিশাল ভূখণ্ডে সেনা ও রসদ দ্রুত স্থানান্তরের ক্ষেত্রে এটি ভারতের জন্য বড় সীমাবদ্ধতা। অন্যদিকে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার দিক থেকে এখন পুরোপুরি সুরক্ষিত নয়। আধুনিক যুদ্ধবিমান ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাটতি রয়েছে, এবং নতুন কেনা যুদ্ধ বিমানগুলোর সবগুলো এখনও কার্যকরভাবে মোতায়েন হয়নি। ফলে তাত্ত্বিকভাবে ভারত চাইলে অল্প সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম হতে পারে। তবে এখানেই গল্প শেষ নয়।
কারণ ভারতের অধিকাংশ যুদ্ধ বিমানই পুরনো প্রজন্মের। রাফেল যুদ্ধ বিমানের সংখ্যা সীমিত এবং সেগুলো মূলত চীন ও পাকিস্তান ফ্রন্টের জন্য সংরক্ষিত। ফলে বাংলাদেশ বড় পরিসরে রাফেল ব্যবহার করা ভারতের জন্য বাস্তবসম্মত নয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধ হলে শেষ পর্যন্ত কে লাভবান হবে, বাংলাদেশ নাকি ভারত? নাকি এই সংঘর্ষ পুরো উপমহাদেশকেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাস, সামরিক অভিজ্ঞতা ও আঞ্চলিক রাজনীতির গভীরে, যার আলোচনা রয়েছে পরবর্তী অংশে।